নিঝুম রাতের নিস্তব্ধতা খান খান করে গোটা দার্জিলিং শহরের বুক জুড়ে অঝরে বৃষ্টিপাত হচ্ছে। তারই মধ্যে রাস্তা দিয়ে একটি মেয়ে টলমলিয়ে হেঁটে চলেছে। তার পরনের পোশাকটা অতিশয় বিবর্ণ এবং কোমরের কাছে একটা জায়গা জুড়ে অসংখ্য ছিদ্র। সেখান থেকে ক্রমাগত রক্তপাত হওয়ার দরুন তার পোশাকের নিচের অংশ খানিকটা কালচে হয়ে গেছে। জুতো না থাকার জন্য তার পায়ের তালুতেও গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে দেখলে স্পষ্টই বোঝা যায় যে সে অন্তঃসত্ত্বা। কিন্তু এত সব কিছু সত্ত্বেও মেয়েটি এক মুহূর্তের জন্য থামছে না। অক্লান্তভাবে মাইলের পর মাইল সে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। অবশেষে সে ফ্যান্সি মার্কেটের কাছে একটা চ্যারিটেবল নার্সিং হোমের সামনে এসে দাঁড়ালো। বহু কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে মেয়েটি নার্সিংহোমের ভেতরে ঢুকল। হলওয়ের প্যাসেজে ঢুকে একটা স্ট্রেচারে ভর দিয়ে দাঁড়াতে গিয়ে সে টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। সেন্ট অ্যান্ড্রিউস চার্চের ফাদার অলিভার লেস্টার সেদিন নিজে এসেছিলেন সেখানে তদারকি করতে। যক্ষ্মায় আক্রান্ত এক ব্যক্তির সাথে তিনি কথোপকথনে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটা তীব্র শব্দে তার সঙ্গীত ফিরল। নার্সিংহোমের প্রায় সমস্ত কর্মী সেই শব্দের উৎস লক্ষ্য করে ছুটল। একটু পরে ফাদার নিজেও হলওয়েতে এলেন। সেখানে সমস্ত কর্মীরা একটি অচৈতন্য মেয়েকে ঘিরে দাঁড়িয়েছিল। মেঝেতে পড়ে থাকা মেয়েটিকে দেখে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বললেন, Quickly take her. She's carrying 10 months. এত চিৎকার চেঁচামেচিতে মেয়েটি ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মেয়েটির দুর্বল চাহনি দেখেই বোঝা গেল তার অন্তিম মুহূর্ত আগত। সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে ফাদার লিস্টার তাকে জিজ্ঞেস করলেন, What's your name, my child? মেয়েটি কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, ইসাবেলা। তোমরা শুনছো 86.7 তোমার এফএম, আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য সাত্যকী বন্দ্যোপাধ্যায়ের লেখা দৃষ্টি। সাত্যকী বন্দ্যোপাধ্যায় জন্ম 1988 সালের 21শে অগস্ট আসানসোলে। দক্ষিণ কলকাতার সোদপুর অঞ্চলের বাসিন্দা তিনি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর। পেশায় একটি বেসরকারি পলিটেকনিক কলেজের অধ্যাপক। লেখালেখিতে আত্মপ্রকাশ সোশ্যাল মিডিয়ায় ব্লগার হিসেবে। তারপর লিখেছেন বহু গল্প। আজকে সেই সব গল্পের মধ্যে তোমরা শুনবে দৃষ্টি। তবে গল্পটা কিন্তু ভূতের নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু। গল্পে আমাদের সাথে আছে গল্পের জন্য ইউটিউব চ্যানেল, গল্পের পোস্টার ডিজাইন শঙ্খদা। আজকের গল্প পাঠে সৌমেনদা, সুপ্রজা, নবনীদাতি, ইরাপতিথি, আর্য এবং আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, সাত্যকী বন্দ্যোপাধ্যায়ের লেখা দৃষ্টি। শীতের প্রভাতের শেষ নিদ্রাটুকু বেশ ভালোভাবেই উপভোগ করছিল সংযুক্তা। হঠাৎ মোবাইলের শব্দে তার ঘুমের ব্যাঘাত ঘটল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ঋত্বিকার উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল। কি রে, মনে আছে তো? আমরা কিন্তু অলরেডি এয়ারপোর্টে গেস্ট হাউসে ওয়েট করছি। আর খানিকক্ষণের মধ্যে কিন্তু বাগডোগরা ফ্লাইট ছাড়বে। আমরা গাড়ি করে যাব, তাই একটু সময় তো লাগবে। ধীর গলায় উত্তর দিল সংযুক্তা। ওকে দেন, বাই। কথোপকথন শেষ করে ওপাশ থেকে লাইনটা কেটে দিল ঋত্বিকা। মোবাইলটাকে পাশের টেবিলে রেখে আবার খানিকক্ষণের জন্য বিছানায় শুয়ে থাকলো সংযুক্তা। আজ তাকে যেভাবেই হোক হোলি কিডস অরফানেজে যেতেই হবে। সেখানে এমিলিয়া ক্রুফোর্ড সহ সবাই তার জন্য অপেক্ষারত। অতএব সে তাড়াতাড়ি হভারসেটটা খুলে চূড়ান্তবারের মতন তার প্যাক করা জিনিসগুলো মিলিয়ে নিল। জেঠি, আমি আসছি। একদিন হয়তো ওখানেই থাকতে হতে পারে, বুঝলে? আসলাম আমি, কেমন? চিন্তা করবে না তোমরা। এক নাগাড়ে কথাগুলো বলে
সংযুক্তা সিঁড়ির দিকে এগিয়ে গেল। আরে আরে ব্রেকফাস্টটা তো করে গেলি না, জেঠু তো চিন্তা করবে। উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলেন শ্রীজাতা। তুমি একটু ম্যানেজ করো না গো, আমি তো বড় হয়েছি এখন। করিডোর দিয়ে যেতে যেতে কথাগুলো বলে সদর দরজার বাইরে বেরিয়ে গেল সংযুক্তা। বাইরে শুভময় বোলেরো নিয়ে অপেক্ষা করছিল। সংযুক্তা এগিয়ে আসতেই সে ফ্রন্ট ডোরটা খুলে দিল। ড্রাইভিংটা আমিই করছি, তুই বরং ওখানকার প্রোগ্রাম শিডিউল সম্পর্কে ভাব। হাস্যোচ্ছলেই টিপ্পনি কাটল শুভময়। ওখানে আবার আলাদা করে কি শিডিউল থাকবে? ওখানে ওই ছোট ছোট অনাথ শিশুগুলির সাথে আমাকে একটা দিদির মতো মিশে যেতে হবে। হোপ এর জন্য তোর আর কোনো ডিউটি হ্যাম্পার হচ্ছে না, রাইট? আত্মপ্রত্যয়ের স্বরে কথাটা বলে সংযুক্তা ড্রাইভিং সিটের পাশে চড়ে বসল। না না, কি যে বলেন আপনি, পরম দয়াময়ী না হলে কি আর আমাকে নিজের স্মরণে নিতেন? আবেগতাড়িত কণ্ঠে ব্যক্ত করল শুভময়। ধুর, বলে সিটবেল্টটা বাঁধতে বাঁধতে শুভময়কে একটা কনুইয়ের গুঁতো মারল সংযুক্তা। জীবনের চলার পথ অনেকের কাছে খুব রুক্ষ হয়ে থাকলেও সংযুক্তার কাছে ছিল তো বড়ই মসৃণ। মা বাবার একমাত্র সন্তান হওয়ার দরুন জীবনে অন্যান্য সমস্যা লেগে থাকলেও আর্থিক সমস্যার সম্মুখীন তাকে কোনোদিনও হতে হয়নি। সংযুক্তা অবর্তপতি শিল্প বণিক শীতাংশু শেখর সান্যালের পরিবারে জন্মগ্রহণ করে। সে শীতাংশুর ছোট ভাই অরিন্দমের মেয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত সংযুক্তার জন্মের 2 মাস আগেই অরিন্দম সান্যালের মৃত্যু হয়। আর অরিন্দমের পত্নী মনিকাও মেয়ের জন্মের পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এমতাবস্থায় সস্ত্রীক শীতাংশু শেখর সান্যালী সংযুক্তাকে দত্তক নেন। নিঃসন্তান হওয়ার দরুন শীতাংশু আর শ্রীজাতা যথাযথভাবে কন্যা স্নেহে সংযুক্তাকে প্রতিপালন করেন। মুখ ফুটে কথা বলার আগেই সংযুক্তার কাছে চলে আসত তার আকাঙ্ক্ষিত বস্তু। এখনও তার ব্যতিক্রম হয় না। কিন্তু সমাজের এত উঁচু মহলে বাস করা সত্ত্বেও সংযুক্তার চিন্তাভাবনা ঠিক ততটাই মাটির কাছাকাছি ছিল। সে নিজে কয়েকটা এনজিওর সাথে যুক্ত থাকার পাশাপাশি দার্জিলিংয়ের একটা অনাথ আশ্রমও সে পরিচালনা করে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় বন্ধ হতে আসা অনাথ আশ্রমটিকে সংযুক্তা আবার নতুন করে পুনর্জীবিত করতে সক্ষম হয়। হোলি কিডস অরফানেজ আগে ছিল সেন্ট অ্যান্ড্রিউস চার্চ মিশনারির অন্তর্ভুক্ত, কিন্তু চার্চটা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যাওয়ায় অরফানেজটারও ভঙ্গুর দশা আগত হলো। সেই সময় শীতাংশু সান্যাল বিপত্তারিণী মধুসূদনের মতন এগিয়ে না আসলে অনাথাশ্রমটা হয়তো কালের নিয়মে বন্ধই হয়ে যেত। তাই হোলি কিডসের অনেকের কাছেই তিনি দ্বিতীয় ত্রাতা। কিন্তু তাদের সবার কাছেই অজ্ঞাত যে শীতাংশু নিজের ভাইজির আবদার রক্ষার্থেই এই অরফানেজটা পুনর্নির্মাণ করেছিলেন। সংযুক্তার প্রস্তাবে কিছুটা অবাক হয়ে শীতাংশু বলেছিল, তুই আর তোর বন্ধুরাই তো খুঁজে বার করলি, আর আমি শুধুমাত্র অর্থ সাহায্য করে গোটা কৃতিত্ব নিয়ে নেব। প্রত্যুত্তরে একটু কৌতুকপূর্ণ দৃষ্টিতে সংযুক্তা বলেছিল, যন্ত্রেল ব্যবসায়ের পাশাপাশি একটু মানব দরদি ভাবমূর্তি থাকলে অসুবিধেটা কোথায়? এরকম বহু চ্যারিটি এবং ওয়েলফেয়ার সোসাইটিতে সংযুক্তা নীরবে দান খয়রাত করে গেছে। অনেকেই সেই খবর রাখে, আবার অনেকের কাছেই তা সম্পূর্ণ অজানা। অনেকে আবার কটূক্তি করে বলেছে যে বড়লোকের খামখেয়ালিপনা। অবস্থাপন্ন পরিবারের মেয়ে হওয়ার দরুন তার পানি প্রার্থীদের সংখ্যাও কম ছিল না, কিন্তু এতজন পুরুষের হাতছানি উপেক্ষা করে সে তথাকথিত মধ্যবিত্ত শুভময়কে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। দেশভাগের সময় ওপার বাংলা থেকে ভিটে মাটি হারিয়ে শুভময়ের পূর্বপুরুষরা আরও কয়েকটা পরিবারের সাথে মিলে কোনোক্রমে কৃষ্ণনগরের একটা বনেদি বাড়িতে আশ্রয় নেয়।
প্রবল অসচ্ছলতার মধ্যে জয়ন্ত চ্যাটার্জি নিজেকে কলকাতা শহরের অন্যতম সেরা আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। শীতাংশুর ব্যবসার আইনগত দিকটা জয়ন্তই সামলান। জয়ন্ত চেয়েছিল সেই একই পদাঙ্ক তার পুত্র শুভময়ও অনুসরণ করবে, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধাচার করে আইপিএসে তুখোড় ফলের দরুন শুভময় দক্ষিণ বিধাননগর থানার এসিপি পদে নিযুক্ত হল। সল্টলেক থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে দার্জিলিংয়ের চকবাজারে পৌঁছতে মোটামুটি 14 ঘন্টা লাগলো। হলওয়েতে দাঁড়িয়ে থাকা মিস ক্রুফোর্ড তাদের সাদরে অভ্যর্থনা করলেন। ঋত্বিকা আর সঞ্চারী সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। এমিলিয়া এক এক করে আশ্রমের সব বাচ্চাদের সাথে সংযুক্তার আলাপ করিয়ে দিলেন। শুধু একটি ছেলের কাছে যেতে সে নিজে থেকে একটু হেসে হাতটা বাড়িয়ে দিল। সংযুক্তা অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর বুঝতে পারল ছেলেটি অন্ধ। হ্যালো, আমার নাম স্বর্ণেন্দু। তুমি তো সংযুক্তা সান্যাল, মানে আমাদের ভবিষ্যৎ কর্ত্রী, তাই না? আত্মদীপ্ত কণ্ঠে ব্যক্ত করে সে একটু স্মিত হাসল। স্বর্ণেন্দুর সাথে সংযুক্তার আগেও সাক্ষাৎ হয়েছে। বর্ণান্তরে বলতে গেলে হোলি কিডস ক্রয় করার পেছনে স্বর্ণেন্দুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নাম গোত্রহীন দৃষ্টিহীন এই ছেলেটি সংযুক্তার মতন সম্ভ্রান্ত পরিবারের মেয়ের নজরও কেড়ে নিয়েছিল। স্বর্ণেন্দুর প্রতি অমোঘ আকর্ষণে যেন বারংবার হোলি কিডসে আসে সে। প্রথম দেখাতে সংযুক্তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি যে স্বর্ণেন্দু অন্ধ। গীতার শ্লোক থেকে গসপেলের গান সবেরই কি সুন্দর উচ্চারণ তার। কোন স্কুলে পড়ে ও? বিস্মিত হয়ে জিজ্ঞেস করল সংযুক্তা। মাউন্ট হারম্যান, ওখানে একটা ব্লাইন্ডদের সেকশন আছে। প্রত্যুত্তরে এমিলিয়া ক্রুফোর্ড বললেন। কয়েক লহমার বিরতি দিয়ে তিনি আবার বলতে শুরু করলেন। ও সদ্য 12 ক্লাস পাশ করেছে। আমরা চাই ও আরও পড়াশোনা করুক। ওর হায়ার স্টাডিজের দায়িত্ব আমি নেব। দৃঢ়তার সঙ্গে সংযুক্তা ঘোষণা করল। আসুন, আপনাকে আশ্রমের অন্যান্য ঘরগুলো দেখাই। বলে একটু স্মিত হেসে মিস ক্রুফোর্ড বারান্দা ধরে অন্যদিকে এগিয়ে গেলেন। শুভময়কে ইঙ্গিতে ঋত্বিকা আর সঞ্চারীর সাথে কথা বলতে বলে সংযুক্তা এমিলিয়া ক্রুফোর্ডকে অনুসরণ করল। একটু এগিয়ে গিয়ে এমিলিয়ার কাছাকাছি এসে সংযুক্তা জিজ্ঞেস করল, স্বর্ণেন্দু এত ব্রিলিয়ান্ট ছেলে? আচ্ছা, ওর ওয়্যারঅ্যাবাউটস সম্পর্কে কিছু জানা গেছে? না, চার্চের পক্ষ থেকে ওর প্যারেন্টস আইডেন্টিটি সিল করে দেওয়া হয়েছে। একটু বিষণ্ণভাবে এমিলিয়া বললেন। তারপর কিছুক্ষণ নিশ্চুপ থেকে আবার শোনা গেল তার কণ্ঠস্বর। ফাদার লিস্টার হয়তোবা জানতেন। উনি একসময় এই অরফানেজটার কর্ণধার ছিলেন। মৃত্যুর আগে আমাকে হ্যান্ড ওভার করে গেছেন। আচ্ছা, একটা কথা না আমার অনেকক্ষণ ধরেই ভাবাচ্ছে। এই ক্রিশ্চান অরফানেজে স্বর্ণেন্দুর মতো এরকম একটা হিন্দু নাম, এরকম নামকরণ কে করলো? কৌতূহল মিশ্রিত আগ্রহে জিজ্ঞেস করল সংযুক্তা। আসলে একটা হিন্দু পরিবার স্বর্ণেন্দুকে দত্তক নেওয়ার কথা পাকাপাকি করে গেছিল। স্বর্ণেন্দু নামটাও তারাই রেখেছিলেন। পরে যেন কী কারণে তারা পিছিয়ে আসেন। একটু মনমরা হয়ে এমিলিয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন। এরপর সংযুক্তা আশ্রমের বিভিন্ন ঘরগুলো দেখতে থাকে। ঘর না বলে সেগুলোকে খুপড়ি বললেও খুব একটা ভুল হয় না। অবশেষে এমিলিয়া তাকে একটা প্রাচীন আমলের জরাজীর্ণ ঘরে নিয়ে এলেন। ঘরটার জায়গায় জায়গায় পলিস্তেরা খসা এবং আলমারি, চেয়ার, টেবিলগুলোও বেশ পুরনো আমলের। এমিলিয়া না বললেও সংযুক্তা বুঝে নিল এটাই অফিস রুম। যাবতীয় আইনি কাগজপত্র সংযুক্তাকে হস্তান্তর করে দিয়ে এমিলিয়া বললেন, ফাইনালি মাই ডিউটি ইজ ওভার। হঠাৎ একটা প্রচণ্ড চিৎকারে দুজনের কথোপকথনে বাধা পড়ল। তাড়াতাড়ি হলওয়ের দিকে ছুটে এসে তারা দেখল স্বর্ণেন্দু অদ্ভুতভাবে আচরণ করছে।
তার সমগ্র মুখমণ্ডলী জুড়ে একটা অপার্থিব জিজ্ঞাসা বিরাজ করছে। খবরদার খবরদার, ওকে হাত দেবে না কিন্তু, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও তুমি। রাগে আর উত্তেজনায় স্বর্ণেন্দুর মুখ বিকৃত হয়ে গেছে। একটু আগেও কথাবার্তা হয়েছিল তার সাথে, কিন্তু এখন সংযুক্তার তাকে দেখে রীতিমতো ভয় করছে। উভয় দিকে শুভময় এবং ঋত্বিকা স্বর্ণেন্দুকে শক্ত করে ধরেছিল। সঞ্চারী বাকি সব বাচ্চাদের কিছুটা নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে পাহারা দিচ্ছে। কিছুক্ষণ বাদে স্বর্ণেন্দু খানিকটা নিস্তেজ হয়ে পড়ল। অনুচ্চ স্বরে কিছু একটা কথা সমানে বিড়বিড় করে চলছিল সে। সংযুক্তা অনেক কষ্টে সেটার মর্ম উদ্ধার করল। কেন আমায় এইসব অভিশপ্ত দৃষ্টি দিলে তোমরা? কেন কেন? স্বর্ণেন্দু সজ্ঞানে এলে তাকে অনুসন্ধিৎসু কণ্ঠে শুভময় জিজ্ঞেস করল, কি হয়েছিল তোমার? বললে তোমরা কেউ বিশ্বাস করবে না। স্বর্ণেন্দু নিস্পৃহ কণ্ঠে উত্তর দিল। আহা, বলেই দেখো না। সুচতুর কণ্ঠস্বরে তাকে নিশ্চিত করার চেষ্টা করল শুভময়। একটা ঘরের মধ্যে না অনেকগুলো মেয়ে নাচছিল। সেই মেয়েটা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিল, সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হলো। বলে স্বর্ণেন্দু কিরকম নিস্তেজ হয়ে বসে রইল। তুমি এসব দেখেছিলে? সুপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল শুভময়। হ্যাঁ। নিস্পৃহ কণ্ঠে উত্তর দিল স্বর্ণেন্দু। সংযুক্তা খুব মনোযোগ সহকারে আগাগোড়া কথোপকথন শুনছিল। মনে মনে একটা চাপা গর্ববোধ হচ্ছিল তার। শুভময় বেশ নিপুণ ছলচাতুরির সাহায্যে স্বর্ণেন্দুর গুপ্ত কথার উন্মোচন করেছিল। ঘনীভূত রজনীর সাথে সাথে সংযুক্তাদের অরফানেজের আগমনের উদ্দেশ্যও সম্পূর্ণ হলো। অবশেষে হোলি কিডস থেকে তাদের ফেরার সময় আগত প্রায়। অরফানেজের প্রত্যেকটা বাচ্চাকে ব্যাগ থেকে বের করে চকলেট ধরিয়ে দিল সংযুক্তা। তারপর সেখান থেকে বিদায় নিল তারা। তাদের গাড়ি পর্যন্ত পৌঁছে আসার সময় এমিলিয়া বিস্মিত কণ্ঠে বললেন, এই প্রবলেমটা স্বর্ণেন্দুর আগেও 5 বার হয়েছিল, কিন্তু আজ সত্যিটা জানতে পারলাম। এই হচ্ছে পুলিশি কায়দা ম্যাম। তবে অন্ধের ক্ষণিকের দৃষ্টিলাভের গল্প ঠিক বিশ্বাসযোগ্য নয়। বলে একটু স্মিত হেসে বলেরো ড্রাইভার সিটে বসল শুভময়। এমিলিয়াকে বিদায় জানিয়ে একরাশ ধোঁয়া উড়িয়ে তারা গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে তাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ড্রাইভ করতে করতে হঠাৎ শুভময় গাড়ির রেডিওতে 91.9 ফ্রেন্ডস FM চালিয়ে দিল। সেখানে হরেক রকম খবরের পর হঠাৎ করে একটা খবর শোনালো। অ্যান্টিক্রাইস্ট কিলার স্ট্রাইকস এগেইন। অ্যান্টিক্রাইস্ট কিলার স্ট্রাইকস এগেইন। সংবাদের সারমর্ম ছিল এই যে এক অজ্ঞাত আততায়ীর দ্বারা নকটার্ন নাইট ক্লাবের বার ডান্সার নিহত হয়েছে। শরীরে সেভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই কুখ্যাত খুনি বর্তমানে গোটা কলকাতা শহরের একটা ভয়াবহ ত্রাস সৃষ্টি করেছে। এই হত্যাকারীর মোডাস অ্যাপারেন্ডি হলো প্রত্যেকটা ডেড বডির পাশে একটা করে উল্টানো ক্রস রেখে যাওয়া। এই অ্যান্টিক্রাইস্ট কিলার তো আমাদের পুরো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। স্টিয়ারিং হুইলে চাপড় মেরে বিরক্তি প্রকাশ করল শুভময়। চিন্তা করিস না, ঠিক ধরতে পারবি। শুভময়ের পিঠে হাত বুলিয়ে সংযুক্তা আশ্বাস দেয়। কোথায় ধরা পড়লো? এই নিয়ে 5টা মার্ডার হয়ে গেল। কিছুটা হতাশাগ্রস্ত স্বরে শুভময় বলল, মাই গুডনেস। পেছনের সিট থেকে অনুচ্চ স্বরে আতঙ্ক প্রকাশ করল সঞ্চারী। ব্যাক সিটের দিকে ফিরে সংযুক্তা দেখল সঞ্চারীর সাথে সাথে ঋত্বিকারও মুখ ফ্যাকাশে হয়ে গেছে। উইন্ডস্ক্রিনের দিকে তাকিয়ে
ড্রাইভিংরত অবস্থাতেই শুভময় একটু কৌতুক করে বলল, ভয় কেন পাও ললনারা? 9mm পিস্তল তো সর্বদাই আমার সঙ্গে থাকে। কথাগুলো শুভময় এমন ভঙ্গিতে বলল যা শোনা মাত্রই ললনারা অনুচ্চ স্বরে হাসির রোল তুলল। রাত 12টা থেকে 2টো পর্যন্ত মধ্য কলকাতার বউ ব্যারাক্স অঞ্চলে একটা অলিখিত কারফিউ চলে। এই সময়টা ওখানকার সকল অধিবাসীরা ঘরের সমস্ত দরজা জানলা এঁটে একার্থে নিজেদের গৃহবন্দী করে রাখে। এসবের প্রসঙ্গত কারণ হল চার্লি মরিসনের প্রত্যাবর্তনের সময় সেটা। সংকীর্ণ গলিপথের দুপাশে সারি দেওয়া কিছু ভগ্নপ্রায় অট্টালিকা, যদিও কালের প্রভাব কাটিয়ে সেগুলো বেশ ভালোভাবেই নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। সেই রকমই একটা 3তলা বাড়ির 2তলার একটা ঘরে চার্লির আস্তানা। আকণ্ঠ মদ্যপান করে রাস্তা দিয়ে টলমলিয়ে হাঁটার সময় ঘুণাক্ষরেও কোনো জনমানুষের সম্মুখীন হলেই তার ওপর সে প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ে। অশ্রাব্য গালিগালাজের সাথে প্রবল মারধরের পরেও যদি সে বেঁচে থাকে তো সেটা নিতান্তই তার পূর্ব প্রজন্মের পুণ্যার্জনের ফল। বউবাজার থানার ওসির সাথে চার্লির দহরম মহরম থাকার দরুন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া কিঞ্চিত অসুবিধাজনক। এইরকমই একদিন রাতে সে নেশায় বুঁদ হয়ে বাড়ি ফিরছিল। সিঁড়ির রেলিং ধরে টলতে টলতে ওপরে উঠে চাবি ঘুরিয়ে ঘরের দরজা খুলে সে ভেতরে ঢুকল। সারাদিনের ক্লান্তিকর অধ্যায়ের পর সে মদ্যপ অবস্থায় বিছানায় শুয়ে পড়ল। কিন্তু হঠাৎ করেই একটা সুরেলার রিংটোন তার মোবাইলে বেজে উঠল। বিরক্তি সহকারে ফোনটা তুলে চার্লি অকথ্য ভাষায় বলে উঠল, "You damn fucker! How dare you call me at this hour?" কিন্তু ওপাশ থেকে ততোধিক মোলায়েম গলায় কেউ বলল, প্লিজ ডোন্ট গেট অ্যাংরি মিস্টার চার্লি মরিসন, আপনার সামনে একটা কন্ট্রাক্ট আছে। এক মুহূর্তের জন্য চোখ দুটো লোভে চিকচিক করে উঠলেও নিজেকে সামলে নিয়ে চার্লি বলল, আজকেই তো সদ্য একটা গেল। ওকে, সেন্ড মি দ্য পিক অ্যান্ড ইনফরমেশনস টু। অ্যাবসলিউটলি, আসলে অনেকদিন ধরে খুব ডিস্টার্ব করছে দ্যাট ব্লাডি বিচ। টেলিফোনের ওপাশ থেকে লোকটা অসন্তোষ প্রকাশ করল, টেনশন নেবেন না, কাজ হয়ে যাবে। আত্মবিশ্বাসের স্বরে চার্লি বলল, হ্যাঁ তা তো বটেই, হত্যা লীলায় তো আপনি খুবই পারদর্শী, তবে লেডি কিলিংটা বোধহয় আপনার স্পেশালাইজেশন। বলে লাইনের ওপাশে থাকা লোকটা কুৎসিত অঙ্গভঙ্গিতে হেসে উঠল। কিছুক্ষণ চুপ থেকে চার্লিও তার সাথে সেই হাসিতে যোগ দিল। রাইট 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 রাইট। পার্ক স্ট্রিটের একটা ক্যাফেটেরিয়াতে মেয়েটি চুপচাপ বসেছিল। একটু পরেই পূর্ব পরিকল্পিতভাবে সেখানে চার্লি এসে উপস্থিত হলো। মেয়েটির সামনে গিয়ে তার পাশের ফাঁকা সিটটা দেখিয়ে বিনয়ের সুরে জিজ্ঞেস করল, ক্যান আই সিট হিয়ার? মেয়েটি সম্মতিসূচক ইশারা করতে চার্লি সেখানে বসল। অনেকক্ষণ এক দৃষ্টে সে মেয়েটির দিকে তাকিয়ে রইল। না, ছবির মেয়েটার সাথে একটুখানিও পার্থক্য নেই তার, স্বগতোক্তি করল চার্লি। মেয়েটি চোখ তুলে তার দিকে তাকাতেই চার্লির সুমধুর কণ্ঠে বলে উঠল, প্রেমিকের দুঃখে আর কতদিন এরকম মনমরা হয়ে থাকবেন? আপনার এই অপরূপ সৌন্দর্য এভাবে সীমাবদ্ধ রাখবেন না। মেয়েটির মুক্তোর মতন চোখ দিয়ে টলটলে অশ্রুধারা গড়িয়ে পড়ল। আর্দ্র কণ্ঠে সে জিজ্ঞেস করল, আপনি আপনি কিভাবে এত কিছু আন্দাজ? একটা দীর্ঘশ্বাস ফেলে চার্লি বলল, কোনো এক কুহুকিনীর মোহে আমিও পড়েছিলাম। চার্লি কিছু করার আগে মেয়েটি তার হাত দুটো শক্ত করে চেপে ধরল। স্যার, প্লিজ স্যার,
পাশে থাকুন স্যার। আমি আমি আমার জীবনের সব থেকে খারাপ মুহূর্তের মধ্যে থেকে যাচ্ছি স্যার। আমি আমি বড্ড একা স্যার, বড্ড একা। 40 বছরের সুপুরুষ চার্লি মরিসনের মেয়েদের আকৃষ্ট করতে খুব একটা বেগ পেতে হয় না। তার অন্তর্ভেদী দৃষ্টি আর হৃদয়গ্রাহী হাসি যে কোনো মেয়েকেই প্রেমের জালে আবদ্ধ করতে পারে। এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হলো না। মেয়েটির অলক্ষ্যেই চার্লি টেবিলের ওপর একটা উল্টানো ক্রস রেখে দিল। ক্যাফেটেরিয়ার বিল মিটিয়ে চার্লি মেয়েটির দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল। মেয়েটিও হাসি মুখে হ্যান্ডশেক করল, কিন্তু তার মুখে এক মুহূর্তের জন্য অস্বাচ্ছন্দ্যের অভিব্যক্তি ফুটে উঠল। আজ তাহলে আসি বলে সারল্য মাখা হাসি দিয়ে চলে গেল চার্লি। যেতে যেতে সে নিজের হাতের তালুর মধ্যে লাগানো ইঞ্জেকশন সিরিঞ্জটা সে আস্তে করে ম্যানহোলে ফেলে দিয়ে চলে গেল। প্রচণ্ড রোষে চিৎকার করে উঠল স্বর্ণেন্দু। শয়তান, আর কত নিরীহ মানুষদের মারবি? তোকে আমি ছাড়বো না, তোকে আমি কিছুতেই ছাড়বো না। মাত্রাহীন ক্রোধে সামনে রাখা চেয়ারটা তুলে সে সজোরে দরজার দিকে ছুড়ে মারল। হোলি কিডসের চিরস্থায়ী দায়িত্ব গ্রহণের জন্য সংযুক্তা পুনরায় দার্জিলিং এসেছিল, কিন্তু স্বর্ণেন্দুর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় তার এই ভয়াবহ রূপ দেখে সংযুক্তা সভয় দুপা পিছিয়ে এলো। কে? সুর অনেকটা নরম করে জিজ্ঞেস করল স্বর্ণেন্দু। আমি সংযুক্তা দিদি। আসলে আজকে আমি এখানে এসেছিলাম তোমার সাথে একটু গল্প করব বলে, কিন্তু ঢোক গিলে আমতা আমতা করে সংযুক্তা বলল, আমি ওকে বাঁচাতে পারলাম না সংযুক্তা দি। প্রতিবারের মতন আজও হেরে গেলাম। আমি কখনোই জিততে পারি না ওর থেকে। বেদনা ভরা কণ্ঠে কথাগুলো উচ্চারণ করল স্বর্ণেন্দু। কাকে? উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল সংযুক্তা। একজন অসহায় মেয়েকে বলে স্বর্ণেন্দু নিশ্চুপ হয়ে চোখ বন্ধ করে বসে রইল। তুমি এরকম মাঝে মধ্যেই দেখতে পাও? সংশয়পূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করল সংযুক্তা। হ্যাঁ, ঠিক মার্ডারের টাইমেই না আমার এই চোখ দুটোতে আবার দৃষ্টি চলে আসে। প্রত্যুত্তরে বিমর্ষ গলায় বলেছিল স্বর্ণেন্দু। একটু পরেই সংযুক্তার মোবাইলটা বেজে উঠল। শুভময় ফোন করছে। সংযুক্তা ফোনটা তুলতেই ওপাশ থেকে শুভময়ের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। অ্যাগেইন দ্যাট অ্যান্টিক্রাইস্ট কিলার। একটা মেয়েকে পার্ক স্ট্রিটের ক্যাফেটেরিয়াতে মৃত অবস্থায় পাওয়া গেছে। সংযুক্তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চাপা স্বরে সে শুভময়কে বলল, আমি স্বর্ণেন্দুকে কলকাতায় নিয়ে আসছি, আমাদের বাড়িতেই থাকবে ও। কি অদ্ভুত, আমি তোকে কেসটা নিয়ে বলছি আর তুই এর মধ্যে স্বর্ণেন্দুকে নিয়ে এলি। বিস্মিত হয়ে বলল শুভময়। হু নোস, হয়তো স্বর্ণেন্দুই এই কেসটায় একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে। দার্জিলিং থেকে ফেরার সময় সংযুক্তা নিজের সাথে স্বর্ণেন্দুকেও নিয়ে এলো। সংযুক্তার জেঠু জেঠিমা প্রথমে একটু ইতস্তত করলেও স্বর্ণেন্দুর মুখে একটা নিষ্পাপ সৌন্দর্য দেখে তারা দুজনেই মোহিত হলো। নির্ভুলভাবে সংস্কৃত স্তব উচ্চারণ করে সে সহজেই সেন্নাল দম্পতির মন জয় করতে সক্ষম হয়েছিল। স্বর্ণেন্দুর সমস্ত কথাগুলো জেনে তাদেরও বিশ্বাস হতে লাগলো। নিজের মার্জিত স্বভাব আর ভদ্র আচরণের জন্য স্বর্ণেন্দু খুব সহজেই তাদের সাথে মিশে গেল। এটা জাস্ট একটা কোইন্সিডেন্স, ইট মিনস নাথিং। রাগত স্বরে শুভময় বলল, না না না, বারবার বারবার কোইন্সিডেন্স কি করে হয়?
আই এম ড্যাম শিওর এটার পিছনে কোনো না কোনো একটা টেলিপ্যাথি আছে। আত্মপ্রত্যয়ের সুরে বলে ওঠে সংযুক্তা। তুই এই যুগের মেয়ে হয়ে টেলিপ্যাথিতে বিশ্বাস করলে আমার সত্যিই আর কিছু বলার নেই। দেখো শুভ, এমনিতেও তো তোমরা সিরিয়াল কিলারকে ধরতে পারছো না, তা না হয় একবার সংযুক্তার কথা শুনেই দেখলে, কিছু হতেও তো পারে। রাশভারী গলায় শীতাংশু স্যান্যাল বললেন। পরম তৃপ্তিতে বিজয়িনীর হাসি এসে সংযুক্তা শুভময়ের দিকে তাকালো। আবার আবার সেই জিনিসটা হচ্ছে আমার সাথে, আবার। হঠাৎ তীব্র চিৎকার করে উঠল স্বর্ণেন্দু। স্বর্ণেন্দুর প্রবল আর্তনাদ শুনেই সেদিকে ছুটে গেল সংযুক্তা। একে একে শুভময়, শ্রীজাতা এবং শীতাংশু তাকে অনুসরণ করল। কিছুক্ষণ চুপ করে থেকে উত্তেজিত স্বরে স্বর্ণেন্দু বলে ওঠে, একটা একটা সাদা রঙের বাড়ি, তার উপরে একটা পরী দাঁড়িয়ে আছে, চারিপাশে অনেক বাগান ও অনেক ফুল গাছ। ভিক্টোরিয়া মেমোরিয়াল। শুভময় তৎক্ষণাৎ মোবাইল বের করে বিধাননগর থানায় ফোন করে জানিয়ে দেয়। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এসিপি শুভময় চ্যাটার্জি স্পিকিং। ময়দান পুলিশ স্টেশনে এখনই খবর পাঠিয়ে দিন। হ্যাঁ, অ্যান্টিক্রাইস্ট কিলার সম্ভবত এই মুহূর্তে ভিক্টোরিয়াতে রয়েছে। এক নাগারে কথাগুলো বলে একটু থামল শুভময়, তারপর স্বর্ণেন্দুর উদ্দেশ্যে বলল, আচ্ছা, এই অ্যান্টিক্রাইস্ট কিলারকে কেমন দেখতে সেটা বলতে পারবে? একটু ম্লান হেসে স্বর্ণেন্দু উত্তর দিল, না, সেটা সম্ভব নয়, কারণ মার্ডারের সময় আমি ও দৃষ্টিতেই দেখতে পাই। ক্ষণিকের জন্যই উপলব্ধ হয় ওই অভিশপ্ত দৃষ্টি। একজন হবু এমএলএর কন্ট্রাক্ট কিলিং পেয়েছিল চার্লি। শুধু একবার করমর্দন করলেই ইনজেকশন সিরিঞ্জের পটাশিয়াম সায়ানাইড তার দেহে প্রবেশ করে যেত। কিন্তু ভিক্টোরিয়াতে হঠাৎ করে পুলিশ চলে আসায় এই নিশ্চিত শিকার তার হাত থেকে ফসকে গেল। এমনটা চার্লি একদমই আশা করেনি। সর্বোপরি পুলিশ অফিসারের কয়েকজনকে সে কথা বলতে শুনেছিল। অ্যান্টিক্রাইস্ট কিলার ইজ প্রেজেন্ট হিয়ার, ডু কিপ আ চেক। অবশ্য সেটা অন্যমনস্কভাবে তার ট্রাউজারের পকেট থেকে পড়ে যাওয়া উল্টানো ক্রসটার জন্য হতে পারে। তাহলে ভিক্টোরিয়াতে পুলিশের আগমন কি নেহাতি কাকতালীয়, নাকি চার্লি তাদের টার্গেট ছিল? কিন্তু তার তো ওখানে যাওয়ার ব্যাপারটা ছিল একান্ত গোপনীয়, এমনকি তার ক্লায়েন্টেরও এই ব্যাপার জানার কথা নয়। তাহলে তার ঘরমাক্ত কপালে উদ্বেগের ভ্রুকুঞ্চন দেখা দিল। সদ্য ইনস্টলমেন্ট পাওয়ার টাকাগুলো এখনও তার ব্যাগের ভেতরে উকি মারছে। না 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 না, এর শেষ আমি দেখে ছাড়ব, অন্যভাবে আঘাত করতে হবে ওকে, মনে মনে প্রতিজ্ঞা করে চার্লি। অঘরে ঘুমন্ত স্বর্ণেন্দুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সংযুক্তা। ম্যাগনিফিসেন্ট। কাল অ্যান্টিক্রাইস্ট কিলার সত্যিই ভিক্টোরিয়াতে এসেছিল, তবে ওর টার্গেট মিস হয়েছে। নেক্সট টাইম হি উইল বি মোর ডেঞ্জারাস। যাক, তাহলে অবশেষে তোদের পুলিশ ডিপার্টমেন্ট স্বর্ণেন্দুর উপর বিশ্বাস করছে, তাই তো? একটু টিপ্পনি কাটল সংযুক্তা। হ্যাঁ অবশ্যই, ও আমাদের ডিপার্টমেন্টে যথেষ্ট বিখ্যাত হয়ে গেছে। ডিসিপি স্যার তো ওকে বারবার দেখতে চাইছেন। আগে খুনি ধরা পড়ুক, তারপর। গম্ভীর গলায় ঘোষণা করল সংযুক্তা। কেমন আছেন স্যার? এই নিন, মিষ্টিমুখ করুন। দন্ত বিকশিত হাসি হেসে বউবাজার পুলিশ স্টেশনের ওসি মজুমদারের হাতে প্যাকেটটা ধরিয়ে দিল চার্লি। মিষ্টির প্যাকেটের ভেতর যে করকরে টাকার বান্ডেল রয়েছে সেটা বুঝতে ওসি মজুমদারের খুব একটা সময় লাগলো না। কি জানতে চাও তাড়াতাড়ি বলে ফেলো। মৃদু স্বরে জিজ্ঞেস করলো ওসি মজুমদার। না মানে শুনছিলাম যে কোন একটা ছেলের নাকি দিব্য দৃষ্টি আছে, তা সেই বিস্ময় বালকটির ঠিকানা যদি পেতাম তাহলে। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল চার্লি। সল্ট লেক সেক্টর 3, স্যান্নাল বাড়ি। এবার এখান থেকে কেটে পড়ো চটপট। অন্যান্য কর্মীদের নজর বাঁচিয়ে চুপিসারে কথাগুলো বললেন ওসি মজুমদার। একটা কথা বলবো স্যার, আগের জন্মে আমরা বোধহয় ব্রাদার্স ছিলাম। নমস্কার। কৃতজ্ঞতায় গতগত ভাব দেখিয়ে চার্লি পুলিশ স্টেশন থেকে বিদায় নিল।
হঠাৎ করে অপ্রত্যাশিত আমন্ত্রণ পেয়ে রীতিমতো অবাক হয়েছিলেন অ্যাডভোকেট জয়ন্ত চ্যাটার্জি। সোফায় এক প্রান্তে বসেছিলেন সস্ত্রীক জয়ন্ত, আর অপর দিকে বসেছিলেন শীতাংশু আর শ্রীজাতা। সোফার দুপাশে দাঁড়িয়েছিল শুভময় আর সংযুক্তা। নিজের ক্রমবর্ধমান কৌতূহলটাকে নিবৃত করার জন্য তিনি জিজ্ঞেস করলেন, যদি একটু খোলসা করে বলতে। 4 হাত এক করে আমাদের বন্ধুত্ব সম্পর্কটাকে আত্মীয়তায় রূপান্তরিত করার সময় এসে গেছে জয়ন্ত। তার কথাটা শেষ হওয়া মাত্রই ঘরে একটা চাপা হাসির রোল উঠল। এরকম একটা আনন্দের মুহূর্তকে সেলিব্রেট করার জন্য চলো না আমরা সবাই বাইরে কোথাও লাঞ্চ করে আসি। আবেগগড়িত গলায় বললেন শ্রীজাতা। বেশ, তাহলে স্বর্ণেন্দু আমাদের সাথে চলুন। শীতাংশু বললেন, না না না, ও বাড়িতেই থাক, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসব। কিন্তু বাইরে ঘুরে বেড়াতে সময় এতটাই অতিবাহিত হয়ে গেল যে তাদের কারোরই খেয়াল রইল না। ক্রমে দ্বীপ্রহর পেরিয়ে অপরাহ্নের ক্ষণ এসে উপস্থিত হলো। সূর্যকিরণের অন্তিম দীপ্তিটুকু ম্লান হয়ে আসার সাথে সাথেই অন্ধকারের জীবেরা যেন ধরণীর বুকে আবির্ভূত হতে লাগলো। ঠিক এই মুহূর্তের জন্যই চার্লি অপেক্ষারত ছিল। নিঃশব্দে মাত্র কয়েক লহমার মধ্যেই সে মাস্টার কির সহযোগে সান্যাল বাড়ির ভেতরে ঢুকে গেল। বেড়ালের মতন অতি সন্তর্পণে সে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগলো। চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল স্বর্ণেন্দু। তেষ্টায় গলা শুকিয়ে আসায় সে পাশের টেবিলটায় হাত বাড়ালো, কিন্তু সেখানে কোনো জলের বোতল না থাকায় তাকে বাধ্য হয়ে রান্নাঘর অবধি যেতে হলো। ওয়াটার পিউরিফায়ার থেকে কিছুটা জল কলাধ্যকরণ করার পরেই তার মনে হলো মার্জার গতির মতন শব্দহীনভাবে কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই তার দু চোখের মণিগুলো দৃষ্টি লাভ করল। গোটা দৃশ্যটা তার সামনে চলচ্চিত্রের পর্দার মতন ফুটে উঠল। নিজের অলৌকিক দৃষ্টি দিয়ে স্বর্ণেন্দু দেখল যেন সেটা ক্রমশ রান্নাঘরের দিকে এগিয়ে আসছে। প্রচণ্ড আতঙ্কে সে দরজার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। রান্নাঘরে কাউকে দেখতে না পেয়ে চার্লি অন্যদিকে পা বাড়ালো। ক্ষণিকের দৃষ্টিকে প্রবল বেগে তার ঘরের দিকে এগিয়ে যেতে দেখল স্বর্ণেন্দু। চুপিসারে অন্য প্রান্তে থাকা সংযুক্তার ঘরের দিকে পালিয়ে গেল সে। এতদিন ধরে এই বাড়িতে ঘোরাফেরা করার দরুন জিনিসপত্রের অবস্থান সম্বন্ধে তার আন্দাজ আছে। কোনো রকমে একটা ঘরে ঢুকে স্বর্ণেন্দু লুকোবার চেষ্টা করল, কিন্তু টাল সামলাতে না পেরে সে মেঝেতে পড়ে গেল। আর ঠিক তখনই সে অনুভব করল বিছানায় রাখা হোলস্টারটা। সম্ভবত শুভময় সেটা এখানে ভুলে ফেলে গেছে। আলো জ্বালা সত্ত্বেও ঘরে কাউকে না দেখতে পেয়ে কিছুটা বিমর্ষ হলো চার্লি, কিন্তু একটা প্রকাণ্ড জোরে আওয়াজ শুনে সে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি সম্বন্ধে নিঃসন্দেহ হলো। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে পকেট থেকে ভোজালিটা বের করে শব্দের উৎস লক্ষ্য করে ছুটে গেল। হোলস্টারের ভেতরে রাখা 9mm পিস্তলটা বের করে স্বর্ণেন্দু চুপিসারে চার্লির জন্য অপেক্ষা করছিল। চার্লি ঢোকা মাত্রই সে সতর্ক হয়ে গেল। ঘরের আলো জ্বালাতেই চমকে উঠল চার্লি। একটা ছেলে তার দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। এক হাতে ভোজালি আর অন্য হাতে উল্টানো ক্রস নিয়ে সে বিদ্রুপাত্মক হেসে বলল, যে মানুষ 6 জনের রক্তে নিজের হাত রাঙিয়েছে, তুই তাকে ভয় দেখাচ্ছিস ছোড়া? স্বর্ণেন্দু চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে এলো। সে বজ্র কঠিন গলায় কেটে কেটে বলল, না, তুমি 6 জন নয়, এখনো অবধি 7টা মার্ডার করেছো। অল্পক্ষণের মধ্যেই চার্লির মুখ থেকে হাসি মিলিয়ে গেল। বিস্মিত কণ্ঠে সে জিজ্ঞেস করল, কি বলতে চাইছিস তুই? কার কথা বলছিস? আজ থেকে 18 বছর আগে যে মেয়েটি তোমার কবল থেকে পালিয়ে গেছিল, যাকে তুমি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করেছিলে, সেই ইসাবেলা, সে আমার মা। এক মুহূর্তের জন্য বাক্যহারা হয়ে গেল চার্লি। তার মতো শয়তানের চোখের কোণেও যেন কয়েক ফোঁটা জল দেখা দিল। সে বিহ্বল হয়ে স্বর্ণেন্দুর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই স্বর্ণেন্দুর হাতের 9mm পিস্তলটা গর্জে উঠল।
পরপর 6 বার ফায়ারিংয়ের পর গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া চার্লির দেহটা মেঝেতে লুটিয়ে পড়ল। চিরনিদ্রার কোলে ঢলে পড়ার আগের মুহূর্তে তার মনে হয় বহু বছর আগের কোনো এক হতভাগ্য নারীর প্রতিচ্ছবি তার সামনে ফুটে উঠছে, যাকে কোনো এক সময় চার্লি মিথ্যে বিয়ের প্রস্তাব দিয়ে প্রতারিত করেছিল। শুভময়, সংযুক্তা সহ বাকি সবাই তখন সদ্য বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে। গাড়ি থেকে নামতে নামতে তারা কথোপকথনে ব্যস্ত ছিল। ঘুণাক্ষরেও তাদের আন্দাজ ছিল না যে ঘরের ভেতরে কি ঘটতে চলেছে, কিন্তু বাড়ির মধ্যে থেকে গুলির শব্দ শোনা মাত্রই তারা প্রবল বেগে ভেতরে ছুটে গেল। সংযুক্তার ঘরে শুভময় ঢোকা মাত্রই দেখল চার্লির নিষ্প্রাণ দেহের সামনে স্বর্ণেন্দু পিস্তল হাতে নিয়ে বসে আছে। শুভদা, আজ থেকে আমি চিরতরে দৃষ্টিহীন হলাম গো শুভদা। চুপচাপ নিজের ঘরে বসেছিল সংযুক্তা। কিছুদিন আগেই যেখানে একটা ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে গেছে। কয়েকদিনের দেখাতেই মাতৃপিতৃহারা স্বর্ণেন্দুকে সে অদ্ভুতভাবে ভালোবেসে ফেলেছিল। ঠিক যেরকম ভালোবাসা ভাই আর বোনের মধ্যে থাকে, ঠিক সেই রকম। তার অলক্ষ্যে শুভময় এসে তার ঘরে উপস্থিত হলো। একটু ইতস্তত করে শুভময় বলল, চার্লস মরিসনই যে অ্যান্টিক্রাইস্ট কিলার তা প্রমাণিত, কিন্তু স্বর্ণেন্দুর ওপর সরাসরি কোনো আক্রমণ না করায় ব্যাপারটা নিয়ে একটু জলঘোলা হয়েছে। তবু আমরা চেষ্টা করছি কেসটা আত্মরক্ষার মতো দেখানোর। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে সংযুক্তা বলল, কত বছরের জন্য স্বর্ণেন্দুর জেল হতে পারে? কোনো কোনো আইডিয়া আছে? জেল নাও হতে পারে, কিন্তু ওর যাবতীয় ইনফরমেশন পুলিশ ডেটাবেসে আপলোড হয়ে যাবে। স্বর্ণেন্দুর ডিএনএ টেস্ট করা হয়েছিল, তাতে আরও একটা কথা জানা গেছে। কি? সংযুক্তার দিকে এক দৃষ্টে তাকিয়ে শুভময় বলল, চার্লি মরিসনই ছিল স্বর্ণেন্দুর জন্মদাতা। শুনছিলে আজকের গল্প সাত্যকী বন্দ্যোপাধ্যায়ের লেখা দৃষ্টি। গল্পের পোস্টার ডিজাইনে ছিল শঙ্খদা। আজকের গল্প পাঠে ছিল সৌমেনদা, সুপ্রজা, নবনীতাদি, ইরাবতীদি, আর্য এবং আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।